হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে সেকেন্ড সামেটিভ এভালুয়েশন 2024-এর জন্য ক্লাস 10 তথা দশম শ্রেণীর ভূগোলের এক সেট প্রশ্নপত্রের উত্তর তুলে ধরছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো। ভিডিওটিতে একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আমি প্রশ্নপত্রটি আলোচনা করছি। তোমাদের রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রার মডেল সেট নাম্বার 1 বালুরঘাট খাদিমপুর হাই স্কুলের যে প্রশ্নপত্র সেটটি রয়েছে সেই সেটের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। বিভাগ কয়ের দাগে একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 দাগে বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ 21%, 0.3%, 78%, 35%। সঠিক উত্তরটি হল অপশন গ 78%। 1.2 দাগে পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34%, 17%, 66%, 44%। সঠিক উত্তরটি হল অপশন ক 34%। 1.3 দাগে কোন প্রকার বৃষ্টিপাত নিরক্ষীয় অঞ্চলে ঘটে? শৈলক্ষেপ, সীমান্ত বৃষ্টি, ঘূর্ণ বৃষ্টি, পরিচালন বৃষ্টি। সঠিক উত্তরটি হল অপশন গ পরিচালন বৃষ্টিপাত। 1.4 দাগে মরা কোটালের সময় পৃথিবী ও চাঁদ কত ডিগ্রি কোণে অবস্থান করে? 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি। সঠিক উত্তরটি হল অপশান গ 90 ডিগ্রি। 1.5 দাগে প্রদত্ত কোন নদীতে বান ডাকা দেখা যায়? অজয়, দামোদর, নৈরাকে, হুগলি। সঠিক উত্তরটি হল অপশান ঘ হুগলি। 1.6 দাগে ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদ, কানপুর, এলাহাবাদ, কলকাতাকে। সঠিক উত্তরটি হল অপশান ক আহমেদাবাদকে। 1.7 দাগে সর্বাধিক স্বাক্ষর রাজ্য হল পশ্চিমবঙ্গ, কেরালা, বিহার, রাজস্থান। সঠিক উত্তরটি হল অপশান খ কেরালা। 1.8 দাগে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় মুম্বাই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরুকে। সঠিক উত্তরটি হল অপশান ঘ বেঙ্গালুরুকে। বিভাগ ক্ষয়ে 2 দাগে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ। 2.1 দাগে ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে। অশুদ্ধ। সঠিক উত্তরটি হল ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কমে। 2.1 দাগে মুখ্য জোয়ারের প্রতিপাদ অংশে ঘূর্ণঝড় হয়। উত্তরটি শুদ্ধ। 2.3 দাগে গম উৎপাদনে উত্তরপ্রদেশের রাজ্য ভারতে প্রথম। শুদ্ধ। 2.2 দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2 দাগে ড্যাশ স্থলভাগের বিধ্বংসী ঘূর্ণিঝড়। উত্তর টর্নেডো। 2.2 দাগে পৃথিবী ও চাঁদের সবচেয়ে কম দূরত্বকে ড্যাশ বলে? উত্তর পেরিজি বলে। 2.3 দাগে ভারতের ধান গবেষণাগার উড়িষ্যার ড্যাশে অবস্থিত। সঠিক উত্তরটি হল কটকে অবস্থিত। 2.3 দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3 দাগে প্রতিভ ঘূর্ণবাতের কেন্দ্রে কোন ধরনের বায়ুচাপ বিরাজ করে? উত্তর উচ্চচাপ। 2.3 দাগে কোন বন্দরকে ভারতের প্রবেশদ্বার বলে? উত্তর মুম্বাইকে। বিভাগ গ দাগে 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3.1 দাগে ট্রপোপজ বলতে কী বোঝো? উত্তর ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে 3 কিমি পর্যন্ত অংশে উষ্ণতা একই থাকে, হ্রাস বা বৃদ্ধির কিছুই ঘটে না। একে ট্রপোপজ বা থামা বলে। ট্রপোপজ হল ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সীমারেখা। বৈশিষ্ট্য: এই স্তরে উষ্ণতা নিরক্ষীয় অঞ্চলে প্রায় -40 ডিগ্রি সেলসিয়াস এবং মধ্য অক্ষাংশে প্রায় -58 ডিগ্রি সেলসিয়াস। এই স্তরটির জন্য ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে বায়ু চলাচল করতে পারে না এবং তাপীয় মিশ্রণ ঘটতে পারে না। 3 নম্বরে ট্রপোপজের মধ্য দিয়ে প্রবল গতিসম্পন্ন জেট বায়ু প্রবাহিত হয়। অথবা সীমান্ত বৃষ্টি কাকে বলে? উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডলে উষ্ণ, আর্দ্র ও শুষ্ক শীতল দুটি ভিন্নধর্মী বায়ুপুঞ্জ পরস্পর বিপরীত দিক থেকে এসে মিলিত হলে শীতল বায়ু ঢাল বরাবর উষ্ণ আর্দ্র বায়ু উপরে ওঠে এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এই বৃষ্টি ঝিরিঝিরি এবং দীর্ঘস্থায়ীকে সীমান্ত বৃষ্টি বলে। উদাহরণ: উত্তর পশ্চিম ইউরোপ, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল বরাবর শীতকালে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের প্রভাবে সীমান্ত বৃষ্টি ঘটে। 3.2 দাগে হিমপ্রাচীর কাকে বলে? উত্তর সমুদ্রের পাশাপাশি প্রবাহিত দুটি বিপরীতধর্মী সমুদ্র স্রোত তথা উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের মধ্যে যে বিভাজন রেখা তৈরি হয় তাকে হিমপ্রাচীর বলা হয়। বৈশিষ্ট্য: হিমপ্রাচীর অঞ্চলে মগ্নঝড়ার সৃষ্টি হয়, ফলে প্রস্থচারণ ক্ষেত্র গড়ে ওঠে। হিমপ্রাচীর অঞ্চলে উষ্ণ স্রোত ও শীতল স্রোত মিলনে ঝড়ঝঞ্ঝা ও ঘন কুয়াশার সৃষ্টি হয়। উদাহরণ: উত্তর আমেরিকার পূর্ব উপকূল দিয়ে পাশাপাশি প্রবাহিত উত্তরমুখী উষ্ণ উপসাগরের স্রোতের ঘন নীল জল এবং দক্ষিণমুখী শীতল ল্যাভেন্ডার স্রোতের সবুজ জলের মাঝে হিমপ্রাচীর দেখা যায়। অথবা সাড়াসাড়ি বান বলতে কী বোঝো? উত্তর বর্ষা ঋতুতে নদীতে জলের প্রবাহ বেশি থাকে। বর্ষা ঋতুর ভরা কটালের সময় জলস্ফীতির মাত্রা এত অধিক হয় যে এই অবস্থাকে দুটি ষাঁড়ের যুদ্ধকালীন অবস্থার সাথে তুলনা করা হয়। একে সাড়াসাড়ির বান বলে। সাড়াসাড়ি বানে ক্ষয়ক্ষতি প্রবল হয়। বৈশিষ্ট্য: এই বান কখনো কখনো 6 থেকে 8 মিটার পর্যন্ত উঁচু হয়। এই বান যখন আসে তখন নদীর স্বাভাবিক স্রোতের বিপরীতে বা উজানের দিকে ছুটে আসা জোয়ারের জলস্রোতের সঙ্গে স্ফীত ভাগীরথী, হুগলি স্বাভাবিক জলস্রোতের সংঘর্ষ হওয়ার জন্য ভীষণ আওয়াজ সৃষ্টি হয়। 3.3 দাগে আকাশপথের দুটি সুবিধা লেখা। উত্তর যাত্রী পরিবহনে ভারতীয় যাত্রীদের দ্রুততম পরিবহনের মাধ্যমে এই বিমানপথ তথা আকাশপথ এর সাহায্যে যাত্রীরা অতি দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে পারে। পণ্য পরিবহন হালকা ও দামি পণ্য বিমানপথ বা আকাশপথের মাধ্যমে দ্রুত পরিবাহিত হয়।
অথবা আদমশুমারি বলতে কী বোঝো? উত্তর, অর্থ উর্দু শব্দ আদম অর্থ লোক বা জন এবং শুমারি অর্থ গণনা করা, অর্থাৎ আদমশুমারি কথার অর্থ জনগণনা বা লোক গণনা। আদমশুমারি ইংরেজি শব্দ হলো সেন্সাস। এই শব্দটি ল্যাটিন শব্দ সেন্সাস থেকে এসেছে, সেন্সারিয়া থেকে এসেছে। এর অর্থ মূল্য নির্ধারণ বা কর নির্ধারণ করা। সংজ্ঞা: যে বিশেষ কার্যপ্রণালীর মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট দেশের বা নির্দিষ্ট ভূখণ্ডের জনগণের সংখ্যা, জন্ম মৃত্যু হার এবং তাদের আর্থিক সামাজিক ও সাংস্কৃতিক পরিসংখ্যান সংগৃহীত হয় তাকে আদমশুমারি বলে। 3.4 থেকে বাগিচা ফসল কাকে বলে? উত্তর, ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলের প্রাচীন উপনিবেশ অধ্যুষিত অঞ্চলের রপ্তানি নির্ভর যে বাণিজ্যিক কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে তা হলো বাগিচা ফসল। বৈশিষ্ট্য: বিদেশি মূলধনের সাহায্যে কৃষি ব্যবস্থা গড়ে ওঠে, বড় বড় এস্টেট চাষ হয়, বৈজ্ঞানিক পদ্ধতিতে বাণিজ্যিকভাবে ফসল উৎপাদন হয়, প্রক্রিয়াজাত করার রপ্তানি হয়, রপ্তানি হয় এবং স্থানীয় শ্রমিক ব্যবহৃত হয়। উদাহরণ: ভারতের চা, কফি, রবার, সিংকোনা বাগিচা ফসল। অথবা সোনালী তন্তু বলতে কী বোঝো? উত্তর, দক্ষিণ পূর্ব এশিয়ার সীমাবদ্ধ চাষ অথচ সারা পৃথিবী জুড়ে কাঁচা পাট ও পাটজাত দ্রব্যের বাজারের জন্য আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ পণ্যরূপে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে, তাই পাটকে সোনালী তন্তু বলে। বিভাগ ঘয়ে 4 সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4.1 থেকে সমুদ্রবায়ু স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখ। সমুদ্রবায়ু সংজ্ঞা: সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত বায়ুকে সমুদ্রবায়ু বলে। স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত বায়ুকে স্থলবায়ু বলে। সময়: সমুদ্রবায়ু দিনের বেলা প্রবাহিত হয়, স্থলবায়ু রাত্রির বেলা প্রবাহিত হয়। উৎপত্তি: দিনের বেলা সমুদ্রে কম উষ্ণতার জন্য উচ্চচাপ ও স্থলভাগে বেশি উষ্ণতার জন্য নিম্নচাপ সৃষ্টি হলে এই বায়ু উৎপত্তি লাভ করে। স্থলবায়ু হচ্ছে রাতের বেলা দ্রুত তাপ বিকিরণের কারণে স্থলভাগে উচ্চচাপ এবং ধীরে তাপ বিকিরণের কারণে জলভাগে নিম্নচাপ সৃষ্টি হলে এই বায়ু উৎপত্তি লাভ করে। গতিবেগ: বিকেলে বা সন্ধ্যের দিকে বায়ু প্রবাহ সমুদ্রবায়ুর গতিবেগ বেশি বেড়ে যায়, ভোরবেলা স্থলবায়ুর গতিবেগ বেড়ে যায়। বায়ুর প্রকৃতি: সমুদ্র থেকে আসে বলে এই বায়ু জলসম্পূর্ণ আর্দ্র হয়, আর স্থলভাগ থেকে আসার জন্য এই বায়ু শুষ্ক হয়। অথবা ঘূর্ণবাত, প্রতিভা ঘূর্ণবাতে পার্থক্য লেখ। বায়ুচাপ: ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ ও বাইরে উচ্চচাপ বিরাজ করে, প্রতিভা ঘূর্ণবাতের কেন্দ্রে উচ্চচাপ এবং বাইরে নিম্নচাপ বিরাজ করে। বিপরীতমুখী ঘূর্ণন ও প্রবাহ: ঘূর্ণবাতে বায়ু উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে চক্রাকারে কেন্দ্রে প্রবেশ করে ঊর্ধ্বমুখী হয়। প্রতিভা ঘূর্ণবাতের সময় উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে চক্রাকারে ঘুরতে ঘুরতে কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে যায়। প্রকৃতি: ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ু উষ্ণ ও ঊর্ধ্বমুখী, প্রতিভা ঘূর্ণবাতে কেন্দ্রে বায়ু শীতল ও নিম্নমুখী। আবহাওয়া ও বৃষ্টিপাত: ঘূর্ণবাতের সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকে এবং অতি প্রবল ঝড় সহ বজ্রপাত ও বৃষ্টিপাত হয়। প্রতিভা ঘূর্ণবাতের সময় আকাশ মেঘমুক্ত থাকে এবং শান্ত আবহাওয়া বিরাজ করে। বিধ্বংসী ক্ষমতা ও স্থায়িত্ব: ঘূর্ণবাত অতি শক্তিশালী ও বিধ্বংসী কিন্তু স্বল্পস্থায়ী, কিন্তু প্রতিভা ঘূর্ণবাতের মতো শক্তিশালী ও বিধ্বংসী নয়, তবে দীর্ঘস্থায়ী। 4.2 থেকে মগ্ন চড়াগুলি মৎস্য আহরণের ক্ষেত্রে উপযুক্ত নয় কেন? উত্তর, মগ্ন চড়াগুলি মৎস্য আহরণের ক্ষেত্রে উপযুক্ত কারণ মগ্ন চড়াগুলিতে সমুদ্র অগভীর হয়, সূর্যালোক তলদেশে পর্যন্ত পৌঁছাতে পারে, এর ফলে প্ল্যাঙ্কটন জন্মানোর সুবিধা হয়। 2 নম্বরে এখানে উষ্ণ ও শীতল স্রোতের মিলনে প্ল্যাঙ্কটন জন্মানোর আদর্শ পরিবেশ সৃষ্টি হয়। 3 নম্বরে হিমশৈলে জমে থাকা সূক্ষ্ম খনিজ প্ল্যাঙ্কটন বৃদ্ধিতে সহায়তা করে, অর্থাৎ দেখা যাচ্ছে মগ্ন চড়াগুলি মাছেদের প্রধান খাদ্য প্ল্যাঙ্কটনে সমৃদ্ধ, ফলে এখানে প্রচুর মাছের সমাগম ঘটে। 4 নম্বরে এছাড়া মগ্ন চড়াগুলি নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে অবস্থিত হয়, মৎস্য আহরণ ও সংরক্ষণে সুবিধা হয়। উদাহরণ: শীতল ল্যাব্রাডর ও উষ্ণ উপসাগরের সাথে মিলনস্থল, অর্থাৎ উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগর ও 96,000 বর্গ কিমি আয়তন ও 96 মিটার গভীরতা বিশিষ্ট গ্র্যান্ড ব্যাংক বিশ্বের বৃহত্তম মগ্নচড়া সৃষ্টি হয়েছে। অথবা সমুদ্র স্রোত ও জোয়ার ভাটার পার্থক্য লেখ। ধারণা: সমুদ্রে জলরাশি নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে অনুভূমিকভাবে প্রবাহিত হলে সেই প্রবাহকে সমুদ্র স্রোত বলে। জোয়ার ভাটা: সাগর মহাসাগরের জলরাশির প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর ফুলে ওঠাকে জোয়ার এবং নিচে নেমে যাওয়াকে ভাটা বলে। নিয়ন্ত্রক: বায়ু প্রবাহ, পৃথিবীর আবর্তন, সমুদ্র জলের উষ্ণতার ও লবণতার পার্থক্য প্রভৃতি সমুদ্র স্রোতকে নিয়ন্ত্রণ করে। আর জোয়ার ভাটা হচ্ছে পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণের বল এবং পৃথিবীর আবর্তন গতিজনিত কেন্দ্রাতিক বল জোয়ার ভাটাকে নিয়ন্ত্রণ করে। প্রভাবিত অঞ্চল: মহাসমুদ্রের বিস্তীর্ণ অংশ জুড়ে সমুদ্র স্রোতের প্রভাব দেখা যায়। জোয়ার ভাটা কেবল উপকূলভাগে জোয়ার ভাটার প্রভাব দেখা যায়। প্রভাব: কোনো অঞ্চলে মগ্নচড়া জলবায়ু ও মাছ সংগ্রহ সমুদ্র স্রোতের দ্বারা প্রভাবিত হয়। আর নদীতে জাহাজ চলাচল, নদীর নাব্যতা, নদীতে জলের বরফ মুক্ততা। উপকূলীয় অঞ্চলে কৃষিজীবীর বৈশিষ্ট্য জোয়ার ভাটার দ্বারা প্রভাবিত হয়। বিভাগ মধ্যদাগী 5 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 5.1 থেকে উষ্ণতা অনুযায়ী বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে 2টি স্তরে গণনা করো। উত্তর, উষ্ণতা অনুযায়ী বায়ুমণ্ডলের 6টি স্তর রয়েছে, যেমন ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার ও ম্যাগনেটোস্ফিয়ার। এই স্তরের মধ্যে ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তর সম্পর্কে বর্ণনা করলাম।
এক নম্বর ট্রপোস্ফিয়ার অবস্থান, বায়ুমণ্ডলে একেবারে নিচের সর্বাধিক ঘনত্বযুক্ত স্তরটির নাম ট্রপোস্ফিয়ার বা ক্ষুদ্রমণ্ডল। ইংরেজি ট্রপোস্ফিয়ার শব্দটি গ্রিক শব্দ ট্রপো, যার অর্থ পরিবর্তন বা অশান্ত, এবং স্ফিয়ার, যার অর্থ হল অঞ্চল, থেকে উদ্ভূত। বিস্তার, নিরক্ষীয় অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে 16 থেকে 18 কিমি, মেরু অঞ্চলে 8 থেকে 9 কিমি উচ্চতা এই স্তর পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য, এক নম্বরে উষ্ণতা, এই স্তরে প্রতি 1000 মিটার উচ্চতায় বায়ুর উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে কমতে থাকে। এই কারণে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব এবং শেষ সীমায় বায়ুর উষ্ণতা থাকে প্রায় -55 ডিগ্রি সেলসিয়াস থেকে -46 ডিগ্রি সেলসিয়াস। ভর, বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এই স্তরে বায়ুমণ্ডলের মোট ভরের 3/4 পাওয়া যায়। 3 নম্বরে আবহাওয়ার গোলযোগ, বায়ুমণ্ডলের এই স্তরে বিভিন্ন গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প, ধূলিকণা, লবণের কণা থাকে। মেঘের সৃষ্টি ও বায়ুপ্রবাহ প্রধানত এই স্তরে দেখা যায়। ঘূর্ণমত, টর্নেডো, বৃষ্টিপাত, বজ্রপাত প্রভৃতি ঘটনা ট্রপোস্ফিয়ারকে কেবল ঘটে, তাই ট্রপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। 2 নম্বরে স্ট্র্যাটোস্ফিয়ার ট্রপোওয়াচ, ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলে ট্রপোওয়াচ। এখানে উষ্ণতা কমেও না বাড়েও না, অর্থাৎ প্রায় ধ্রুবক থাকে। 2 নম্বর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার অবস্থান, ট্রপোস্ফিয়ারের ঠিক ঊর্ধ্বে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটির নাম স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল। ইংরেজি স্ট্র্যাটোস্ফিয়ার শব্দটি গ্রিক স্ট্র্যাটো, যার অর্থ শান্ত বা স্থির, এবং স্ফিয়ার অর্থাৎ অঞ্চল থেকে উদ্ভূত। বিস্তার, ট্রপোস্ফিয়ারের উপর 12 থেকে 50 কিমি উচ্চতা পর্যন্ত এই স্তর বিস্তৃত। বৈশিষ্ট্য, এক নম্বরে ওজোনস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারের 24 থেকে 40 কিমি উচ্চতার মধ্যে ওজোন গ্যাসের ঘনত্ব খুব বেশি থাকে, এই কারণে এই অংশের নাম ওজোনস্ফিয়ার। এই স্তর সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে জীবজগতের ক্ষতিকর রশ্মির হাত থেকে রক্ষা করে। 2 নম্বরে মৌক্তিক মেঘ, স্ট্র্যাটোস্ফিয়ারের মেঘ ও বায়ুপ্রবাহ বিশেষ থাকে না, তবে মেরু অঞ্চল নিম্ন স্ট্র্যাটোস্ফিয়ারের বরফের কেলাস দিয়ে গঠিত মৌক্তিক মেঘ নামে এক প্রকার মেঘ দেখা যায়। 3 নম্বর বিমান চলাচল, স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ুপ্রবাহ না থাকায় ঘর্ষণজনিত বাধাও খুব কম, এই জন্য এই স্তর দিয়ে জেট বিমান চলাচল করে। 4 নম্বরে উষ্ণতা, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর উষ্ণতা 50 কিমি উচ্চতায় বেড়ে হয় প্রায় 16 ডিগ্রি সেলসিয়াস। প্রধানত ওজনের অণুগুলি দ্বারা অতিবেগুনি রশ্মি শোষিত হওয়ার কারণে এই স্তরের উষ্ণতা বাড়ে। 5 নম্বরে স্ট্র্যাটোপজ, স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমার নাম স্ট্র্যাটোপজ। অথবা প্রশ্ন হচ্ছে এই চিত্র সহ পরিচালনা ও শরৎকে বৃষ্টিপাতের প্রক্রিয়া ব্যাখ্যা করো। উত্তর, বৃষ্টিপাত 3 রকমের, যথা পরিচালনা বৃষ্টি, শরৎকে বৃষ্টি ও ঘূর্ণ বৃষ্টি। 1 নম্বর পরিচালনা বৃষ্টি, প্রখর সূর্যতাপে ভূপৃষ্ঠ উত্তপ্ত হলে উষ্ণ ও আর্দ্র বায়ু উপরে ওঠে, প্রসারিত ও শীতল হয়ে ঘনীভবনের মাধ্যমে বৃষ্টিপাত হলে তাকে পরিচালনা বৃষ্টি বলে। প্রক্রিয়া, দিনের বেলা প্রখর সূর্যতাপে ভূপৃষ্ঠ সংলগ্ন স্থলভাগ থেকে জল বাষ্পীভূত হয়ে উপরে ওঠে এবং লীনতাপ ত্যাগ করে ঘনীভূত হয়। এই লীনতাপ বায়ুকে আরও উপরে তোলে, বজ্রগর্ভ মেঘ সৃষ্টি করে এবং এই মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝমঝমিয়ে বৃষ্টি হয়। অতএব পরিচালনা বৃষ্টি ঘটার 2টি প্রধান শর্ত হল ভূপৃষ্ঠে উৎপকরণ বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প যোগান। উদাহরণ, নিরক্ষ অঞ্চলে অপরাহ্নে এবং মধ্য অক্ষাংশীয় অঞ্চলে গ্রীষ্মের শুরুতে এই বৃষ্টিপাত ঘটে। এই ছবিটা তোমরা দেবে, ওকে। সিংহসন নিয়ে দেবে, তোমাদের বইতেও রয়েছে। 2 নম্বরে শরৎকে বৃষ্টি, জলীয়বাষ্পপূর্ণ বায়ু ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় উঁচু পর্বত মালভূমি বাধা পেয়ে আরও উপরে উঠে ঘনীভূত হয়ে বৃষ্টি ঘটালে তাকে শরৎকে বৃষ্টি বলে। প্রক্রিয়া, মেঘ বাতাসে ভেসে বেড়াতে পর্বতের প্রতিবাদ ঢালে বাধা পায় এবং উপরে উঠে ঘনীভূত হয়ে প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত ঘটায়। এই পদ্ধতিকে বৃষ্টি কম হয় বলে অনুবাদ ঢাল বৃষ্টিছায়া অঞ্চল। শরৎকে পদ্ধতিতে বৃষ্টিপাত অধিক হয় যদি সমুদ্রের নিকটে পর্বত উচ্চভূমি থাকে, উচ্চভূমির উপরীয় অংশ বরফায়িত থাকে এবং বায়ুর পর্বতের সঙ্গে সমকালীন ধাক্কা খায়। উদাহরণ, মৌসুমী বায়ু পশ্চিমঘাট পর্বতে পশ্চিম ঢালে বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটে এবং পূর্ব ঢালে বৃষ্টি কম হয়, অর্থাৎ পূর্ব ঢাল বৃষ্টিছায়া অঞ্চল। 2 নম্বরে শিলং বৃষ্টিছায়া অঞ্চলের অবস্থানের কারণে বৃষ্টি খুব কম হয়। এই ছবিটা আঁকবে তোমরা, নাহলে তোমাদের বইতেও রয়েছে, ওখান থেকেও আঁকতে পারো। 5 থেকে ভারতের ধান চাষে অনুকূল পরিবেশগুলি বিবরণ দাও। ভারতের প্রধান কৃষি ফসল ও খাদ্য ফসল, অধিকাংশ ভারতীয় প্রধান খাদ্য ভাত। খড় পশুখাদ্য, ঘরের ছাউনি, জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। খড় ও ধানের তুষ বায়োমাস হিসেবে ব্যবহৃত হতে পারে। ভারতের ধান চাষের অনুকূল পরিবেশগুলি হল: প্রথম, প্রাকৃতিক পরিবেশ। জলবায়ু, উষ্ণতা গড়ে 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উষ্ণতায় ধান চাষ ভালো হয়। এখানে 15 ডিগ্রি উষ্ণতাতে শীতকালে বড় ধানের চাষ হয়। বৃষ্টিপাত, ধান উৎপাদনে গড় 100 থেকে 200 সেমি বৃষ্টিপাত দরকার। চারা গাছ বড় হওয়ার সময় কমপক্ষে 15 সেমি বৃষ্টি দরকার। ধান গাছে প্রচুর জলের দরকার হয় বলে এটি তৃষ্ণার্ত ফসল, তবে ধান পাকা ও কাটার সময় বৃষ্টি ক্ষতি করে। 3 নম্বরে আর্দ্রতা, চারা গাছ যখন বাড়তে শুরু করে তখন বাতাসে আর্দ্রতা বেশি থাকতে হবে, কিন্তু ধান পাকা ও কাটার সময় আর্দ্রহীন শুষ্ক আবহাওয়া দরকার। 2 নম্বরে মাটি, নদী উপত্যকার উর্বর পলিমাটি ধান চাষের আদর্শ। জমিতে জমি থাকা ধান চাষের পক্ষে ভালো বলে নিচে অপ্রবেশ্য কাদামাটির স্তর থাকা ভালো। ভূমিরূপ, নদী উপত্যকা, বদ্বীপ, উপকূলীয় সমভূমি প্রভৃতি সমতল ভূমি ধান চাষের পক্ষে আদর্শ। পাহাড়ের ধাপ কেটে জমি সমতল করে ধান চাষ হয়। অর্থনৈতিক পরিবেশ, শ্রমিক, ধান শ্রমনিবিড় ফসল এবং যন্ত্রের ব্যবহার সীমিত।
ধান চাষের সঙ্গে সম্পর্কিত সকল কাজে সুলভ ও দক্ষ শ্রমিকের প্রয়োজন, তাই ঘনবসতিপূর্ণ অঞ্চলে ধান চাষ হয়। 2 নম্বর জলসেচ। উৎপাদন সুনিশ্চিত করতে জলসেচের সুবিধা থাকা দরকার, বোরো ধান চাষে জলসেচ ছাড়া সম্ভব নয়। 3 নম্বরে উন্নত বীজ ও সার কীটনাশক, এগুলি ধানের ফলন বাড়ায় এবং ধানকে লাভজনক ফসলে পরিণত করে। অন্যান্য পরিকাঠামো, মূলধনের যোগান, উন্নত পরিবহন ও বন্টন ব্যবস্থা ধানকে বাণিজ্যিক ফসলে পরিণত করে। অথবা ভারতের নগরায়নের সমস্যাগুলি আলোচনা করো। উত্তর, ভারতে প্রায় 31% মানুষ শহরে বাস করলেও যা উন্নত দেশের তুলনায় অনেকটা কম। এদেশে শহর ও নগরগুলি বিভিন্ন সমস্যার সম্মুখীন, যেমন 1 নম্বরে অপরিকল্পিত নগরায়ন। চণ্ডীগড়ের মতো হাতে গোনা 2-1টি শহর বাদ দিয়ে ভারতের অধিকাংশ শহরে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। তাই শহরগুলি যথাযথ বাসস্থান, সড়কপথ, অফিস, আদালত, শিক্ষাকেন্দ্র, ধর্মস্থান প্রভৃতি লক্ষ্য করা যায়। ফলে বেশিরভাগ শহরের পরিবেশ ঘিঞ্জি প্রকৃতি, যা শহরগুলির সামগ্রিক অবস্থার অবনতি ঘটেছে। 2 নম্বরে মানুষের শহরমুখী প্রবণতা। শহর এবং গ্রামের উন্নয়নের পার্থক্যের জন্য ভারতের গ্রাম থেকে শহরে আসার প্রবণতা খুব বেশি। গ্রামের তুলনায় শহর নগরে উন্নত জীবনযাত্রার সুবিধা, কর্মসংস্থান ও উন্নত পরিষেবার সুযোগ থাকার কারণে গ্রামের বহু মানুষ এখন শহরমুখী। কিন্তু এইসব মানুষদের বেশিরভাগই অর্থনৈতিকভাবে দুর্বল এবং অদক্ষ বলে শহরগুলিতে বেকারত্ব, বাসস্থানের সমস্যা, বস্তির সমারোধ, নানাবিধ রোগের প্রকোপ প্রভৃতি সমস্যা খুবই বেশি। 3 নম্বর পরিকাঠামোর অভাব। উন্নত মানের বাসস্থান, প্রশস্ত রাস্তা, উন্নত মানের শিক্ষা ও চিকিৎসার সুযোগ, নিয়মিত বিদ্যুৎ সরবরাহ, জলনিকাশি ব্যবস্থা প্রভৃতি নিয়ে গড়ে ওঠে শহর নগরের পরিকাঠামো। কিন্তু ভারতের অধিকাংশ শহরের দুর্বল পরিকাঠামোর উপর ক্রমাগত জনসংখ্যার চাপ বেড়ে যাওয়ার ফলে বাসস্থান, পরিবহন, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ সরবরাহ ও জলনিকাশির অবস্থা অত্যন্ত ভয়াবহ। 4 নম্বর বাসস্থানের সমস্যা। ভারতের অধিকাংশ শহরে বাসস্থানের সমস্যা প্রকট। বাসস্থানের অভাবে বহু মানুষ রেল লাইনের পাশে, রাস্তার ধারে, খালপাড়ে অত্যন্ত দূষিত বিপদসংকুল পরিবেশে বসবাস করে। প্রায় প্রতিটি শহরেই অগণিত মানুষ বস্তিতে, ঝুপড়িতে, অস্বাস্থ্যকর পরিবেশে থাকে। মুম্বাই, কলকাতা প্রভৃতি শহরে বাসস্থানের সমস্যা খুবই বেশি। 5 নম্বরে পরিবহনের সমস্যা। শহর নগরের রাস্তায় যানবাহন বেশি, অথচ অপরিকল্পিত নগরায়নের জন্য রাস্তাগুলি সংকীর্ণ। এর সাথে রাস্তা ও ফুটপাত বেদখল হওয়ার কারণে যানবাহনের অতি অল্প মন্থর ও যানজটের একটি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়ায়। 6 নম্বরে স্বাস্থ্যের সমস্যা। শহর ও নগরের শিল্প কারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্র ও যানবাহনের ধোঁয়া বায়ু দূষণ ঘটায়। আবর্জনা, জলভূমি, নর্দমা থেকে নানা পতঙ্গবাহী রোগ, বস্তিতে জলবাহিত রোগ, পুষ্টি সমস্যা শহরের মানুষকে ভোগায়। সে কারণে ভারতের নগরগুলি পৃথিবীর অন্যতম দূষিত নগরে পরিণত হয়েছে। শিক্ষা সমস্যা। শহরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেশি থাকায় শিক্ষা ব্যবস্থা উন্নত, কিন্তু দরিদ্র বস্তিবাসীর পক্ষে শিক্ষার সব সুযোগ সুবিধা নেওয়া সম্ভব হয় না, ফলে শিক্ষাক্ষেত্রে অসম্মত লক্ষ্য করা যায়। 8 নম্বর বিদ্যুৎ সমস্যা। অপরিকল্পিত নগরায়নে বিদ্যুতের অতিরিক্ত চাহিদা বিদ্যুতের ঘাটতি সৃষ্টি করে। এতে শিক্ষা, বাণিজ্য ও অন্যান্য ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। 9 নম্বরে জলনিকাশি সমস্যা। বেশিরভাগ শহরে জলনিকাশি ব্যবস্থা উন্নত। এছাড়া জলনিকাশি ড্রেনগুলিতে প্লাস্টিক এবং অন্যান্য বর্জ্য পদার্থ নিক্ষেপ করার জন্য ওই দুর্বল নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ার মুখে। একটু বেশি বৃষ্টি হলে শহরে জল প্লাবিত হয়। ড্রেনে জমে থাকা নোংরা জল থেকে নানা ধরনের রোগব্যাধি ছড়িয়ে পড়ে। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।